আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নর টিভিতে। কাশ্মীরে মিলিশিয়া পাঠাচ্ছেন এরদোয়ান। যথাযথ সময়ে কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বললেন অমিত শাহ। এবার মঙ্গলের ভিডিও পাঠালো চীনের তিয়ানওয়েন-1। ৩০০ কিলোমিটার পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান। অন্যদিকে ইরানের বিজ্ঞানী ফাকরিজাদেকে যেভাবে হত্যা করেছে মোসাদ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দোষ ঘোষণা করে রায় দিল কংগ্রেস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। জম্মু ও কাশ্মীরে লড়াইয়ের জন্য সিরিয়ার জিহাদিদের পাঠানোর পরিকল্পনা নিচ্ছে তুরস্ক, এ দাবি এক গ্রিক সাংবাদিকের। এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মারাঠি ভাষার সংবাদ মাধ্যম লোকমতের ইংরেজি সংস্করণে। দেশটির আরও কয়েকটি সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়। আন্দ্রেস মাউন্ট জোরালিয়াস নামের ওই সাংবাদিক তুরস্কের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে প্যান্টা পোস্টাগমা নামের গ্রিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করেন। সংবাদের শিরোনাম দেওয়া হয় কাশ্মীরে ভাড়াটে পাঠাচ্ছেন এরদোয়ান। খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়িয়ে মুসলিম বিশ্বে সৌদি আরবের কর্তৃত্ব খর্ব করে চালকের আসনে তুরস্ককে স্থলাভিষিক্ত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট তার সাবেক সামরিক উপদেষ্টা আদনান তানরিভার্দির নেতৃত্বাধীন গোপনীয় প্যারামিলিটারি গ্রুপ সাদাতের মাধ্যমে এ কাজ করতে যাচ্ছেন। কাশ্মীরি বংশোদ্ভূত সৈয়দ গোলাম নবী ফাই এই কাজে যুক্ত থাকবেন। ওই সংবাদে বলা হয়, গোলাম নবী আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে তহবিল সংগ্রহ করেন। তিনি বিভিন্ন অপরাধে মার্কিন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করেছেন বলেও খবরে বলা হয়। সংবাদে আরও বলা হয়, গোলাম নবী যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন দ্য কাশ্মীরি আমেরিকান কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রয়েছে সাদাতের ফ্রন্ট অর্গানাইজেশন দ্য ইউনিয়ন অফ এনজিওস অফ ইসলামিক ওয়ার্ল্ডের। কেএসিকে অর্থ সহায়তা দেয় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। কেএসি হচ্ছে যুক্তরাষ্ট্রে আইডিএসবি তালিকাভুক্ত 2 সদস্য সংগঠনের একটি এবং গোলাম নবী আইডিএসবি নীতি নির্ধারণী কাউন্সিল সদস্য। খবরে বলা হয়, সাদাতের অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা করে জানা গেছে গোলাম নবী তাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তানরিভার্দির সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন। তিনি এখনও তুর্কি প্রেসিডেন্টকে পরামর্শ দেন। আন্দ্রেস মাউন্ট জোরালিয়াস নামের ওই সাংবাদিকের তথ্যমতে সাদাত তুরস্ক, সিরিয়া, লিবিয়া সহ বিভিন্ন দেশে জেহাদিদের প্রশিক্ষণ দিয়ে থাকে। জেহাদিদের লজিস্টিক হাব হিসেবে কাজ করছেন তারা। গ্রুপের প্রধান তানরিভার্দির লক্ষ্য হল তুরস্কে ধর্মনিরপেক্ষ ব্যবস্থার উৎপাটন করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এবং মুসলিম দেশগুলোর অংশগ্রহণে ইসলামিক সামরিক বাহিনী প্রতিষ্ঠা করা। অন্যদিকে যথাযথ সময়ে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ভারতের লোকসভায় বিরোধী দলীয় সদস্যদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন তিনি। কংগ্রেস দলীয় সংসদ সদস্য অধীর চৌধুরী জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল বিষয়ে অমিত শাহের কাছে জানতে চান, সংবিধানে ৩৭০ ধারা রোধের পর কেন্দ্রীয় সরকার যেসব প্রতিজ্ঞা করেছিল সেগুলোর কি খবর। অমিত শাহ বলেন, রাজ্য হিসেবে জম্মু কাশ্মীরের মর্যাদার সঙ্গে এই বিলের কোনো সম্পর্ক নেই। সময় হলেই তাদের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা রোধের মাধ্যমে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার। এ সময় জম্মু ও কাশ্মীরকে ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এবারে চীন প্রসঙ্গ। কিছুদিন আগেই প্রথমবারের মতো মঙ্গল গ্রহে ছবি পাঠিয়েছিল চীনের মহাকাশ প্রকল্পের সর্বশেষ পদক্ষেপ তিয়ানওয়েন-1। আগামী ২০২২ সালে একটি মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার লক্ষ্যে এবার মঙ্গলের ভিডিও পাঠালো মহাকাশযানটি। গত বুধবার 10 ফেব্রুয়ারি মহাকাশযানটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে এরপর মঙ্গলের ভিডিও পাঠাতে সক্ষম হয়। সেই ভিডিও প্রকাশ করেছে চীনের মহাকাশ সংস্থা। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় কালো মহাকাশ থেকে ধীরে ধীরে মঙ্গলের পৃষ্ঠ দৃশ্যমান হচ্ছে। ভিডিওতে গ্রহটির পৃষ্ঠে সাদা গর্ত চোখে পড়ে। মঙ্গলের চারপাশের মহাকাশযানটি ঘোরার কারণে ভিডিও দৃশ্য আলো থেকে অন্ধকারে পরিবর্তিত হতে দেখা যায়। এছাড়াও পর্যায়ক্রমে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে দেশটি। আমেরিকা চীন প্রতিযোগিতায় মহাকাশে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ মিশনের প্রায় একই সময়ে তিয়ানওয়েন-1 উৎক্ষেপণ করা হয়।
আগামী মে মাসে এটি মঙ্গলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযান হোপ মঙ্গলের কক্ষপথে প্রবেশের সপ্তাহেই চীনের মহাকাশযানের ভিডিও ধারণ করা হয়। আগামী মে মাসে তিয়ানোয়েন 1 থেকে 240 কেজির একটি রোভার মঙ্গলের বিশাল বেসিন ইউটোপিয়ায় অবতরণ করবে। এর অরবিটার 1 মঙ্গলবর্ষ পর্যন্ত অবস্থান করবে। গ্রহটির মাটি ও বায়ুমণ্ডল নিয়ে 3 মাসের গবেষণা ছাড়াও এই মিশনে মঙ্গলের ছবি সংগ্রহ, মানচিত্র তৈরি ও অতীত প্রাণের চিহ্নের খোঁজ করা হবে। মহাকাশযানটি ইতিমধ্যেই মঙ্গলের একটি সাদা-কালো ছবি পাঠিয়েছে, যেখানে গ্রহটির ভৌগোলিক বিভিন্ন পরিচিতি পাওয়া গেছে। এর মধ্যে শিয়াপেরেলি গর্ত ও ভেলেস মারিনারিস নামক গিরিখাত রয়েছে। এবারে ইরান প্রসঙ্গ। 300 কিলোমিটার পাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ইরান। আজ রবিবার ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি এই তথ্য জানিয়েছেন। পদাতিক ইউনিটে সেন্ট্রাল কমান্ডের বুদ্ধিমত্তা বিষয়ক এক উৎসবে তিনি আরও বলেন, পদাতিক বাহিনী কামান, রকেট এবং রকেট লঞ্চার খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশের একটি অঞ্চলে 300 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির দক্ষতা ও সক্ষমতা যাচাই করা হচ্ছে। এটি কতটা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা পরীক্ষা করছি আমরা। তবে দেশের কোন এলাকায় এই পরীক্ষা চলছে তা জানাননি তিনি। ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার আরও বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রটি স্মার্ট। এটিকে সীমান্ত রক্ষায় কার্যকরী হিসেবে তৈরি করা হয়েছে। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব ধরনের আবহাওয়ায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তিনি বলেন, আমরা এখন যেসব ক্ষেপণাস্ত্র নির্মাণ করছি সেগুলো স্মার্ট, শতভাগ অটোমেটিক এবং নিখুঁত। অন্যদিকে মহসিন ফাকরিজাদে ইরানের পরমাণু বিজ্ঞানী। গত বছরের নভেম্বরে দেশটির রাজধানী তেহরানের কাছে আততায়ীদের গুলিতে নিহত হন তিনি। এই হত্যাকাণ্ডের পিছনে ইসরায়েলের হাত রয়েছে। শুরু থেকেই এমন অভিযোগ করে আসছে ইরান। এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। বুধবার দ্য জয়িশ ক্রনিকলের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে তুলে ধরেছে এই চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়, মহসিন ফাকরিজাদেকে হত্যা করতে ব্যবহার করা হয়েছিল 1 টন ওজনের একটি স্বয়ংক্রিয় বন্দুক। বন্দুকটি ছোট ছোট অংশে ইরানে পাচার করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জয়িশ ক্রনিকল জানায়, ফাকরিজাদের উপর চালানো হামলায় ইসরায়েলি ও ইরানি নাগরিকসহ 20 জনেরও বেশি গোয়েন্দাকর্মী নিহত হয়। তার উপর অতর্কিত হামলা চালানোর আগে 8 মাস ধরে নজরদারি চালানো হয় বলেও জানিয়েছে ব্রিটিশ সাপ্তাহিকটি। রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে জয়িশ ক্রনিকলের প্রতিবেদনটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সূত্রের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ না করে জয়িশ ক্রনিকল জানায়, একটি নিশান পিকআপ ট্রাকে স্থাপন করা হয়েছিল অস্ত্রটি। সেটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করেছে এজেন্টরা। হামলার পর প্রমাণ ধ্বংস করে দেওয়ার জন্য বন্দুকটির ভেতরে স্থাপন করা হয়েছিল একটি বোমা, আর এর জন্যই বন্দুকটির ওজন ছিল এত বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলা ইসরায়েল একাই চালিয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল না। তবে হামলার আগে মার্কিন কর্মকর্তাদের এক ধরনের নোটিশ দেওয়া হয়েছিল। ইরানি গণমাধ্যম অনুসারে হামলার পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ফাকরিজাদাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর পরপরই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটে লিখেন, এর সঙ্গে ইসরায়েলি সংশ্লিষ্টতার জোরালো ইঙ্গিত রয়েছে। তবে হামলাটি ঘিরে সে সময় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল ইসরায়েল। এবারও জয়িশ ক্রনিকলের প্রতিবেদনটি নিয়ে জানতে চেয়ে বুধবার যোগাযোগ করা হলে ইসরায়েলি সরকারের এক মুখপাত্র জানান, আমরা এসব বিষয়ে কখনো মন্তব্য করি না। আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইরানের পারমাণবিক কর্মসূচির পেছনে মূল হোতা হিসেবে পশ্চিমাদের সন্দেহের তালিকার শীর্ষে ছিলেন ফাকরিজাদে। পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে ইরানের গোপন আণবিক বোমা কর্মসূচির প্রধান ছিলেন তিনি। উল্লেখ্য, কর্মসূচিটি 2003 সালে স্থগিত করে দেয়া হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, ইরান কর্মসূচিটি পুনরায় চালুর চেষ্টা করছে। ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে। জয়িশ ক্রনিকলের প্রতিবেদন অনুসারে ইরানের বর্তমান মূল্যায়ন হচ্ছে, ফাকরিজাদের স্থলাভিষিক্ত হওয়ার মতো যোগ্য ব্যক্তি পুরোপুরি কার্যকর হতে 6 বছর সময় লাগবে। এছাড়া তার মৃত্যুতে দেশটির বোমা তৈরির সময়সীমা 3.5 মাস থেকে বেড়ে 2 বছর পর্যন্ত লাগতে পারে। সবশেষ জানিয়ে দিচ্ছি ট্রাম্প প্রসঙ্গ। দ্বিতীয়বার অভিশংসনের বিচারে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছে কংগ্রেস। সিনেটে 57-43 ভোটে শাস্তি এড়ালেন তিনি। ভয়েস অফ আমেরিকা জানায়, রিপাবলিকান সিনেটরদের মধ্যে 7 জন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছেন।
এতে ভোটে 2 থেকে 3% সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় প্রস্তাবটি। ক্যাপিটাল হিলের সহিংসতায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে ট্রাম্পকে। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভয়ঙ্কর মিথ্যা বলে দাবি করেছিলেন তার আইনজীবী। এ বিষয়ে ট্রাম্পের শীর্ষ আইনজীবী মাইকেল ভ্যান ভিনের বক্তব্য হচ্ছে, নির্বাচনে হারের বিষয়ে প্রতিদিন আপত্তি তোলার অধিকার ছিল ট্রাম্পের। ক্যাপিটালে হামলার আগে 90 মিনিটের ভাষণ দেন তিনি। তাতে ফল নিয়ে আপত্তি জানালেও উস্কানিতে সহায়তা করার কোনো প্রমাণ নেই। অভিশংসন আদালতে 3টি অভিযোগ তুলে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছিল ডেমোক্র্যাটরা। তার একটি হচ্ছে দৃশ্যমান ক্যাপিটাল হিলের সহিংসতা, 2 সহিংসতা উস্কে দিয়েছেন ট্রাম্প, এবং 3 ট্রাম্পের ইচ্ছা ও পরিকল্পনায় হামলা হয়েছে। ডেমোক্র্যাটদের আহ্বানে অধিকাংশ রিপাবলিকান সিনেটর সাড়া দেবেন না বলে আগেই জানিয়েছিলেন